কি লিখেছিলেন মতিউর রহমান চৌধুরী গতকাল বাংলাদেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন সহ বেশ কয়েকটি কাগজে, সেটি একটু পড়বো এবং তার উপর আজকে আলোচনাটা আপনাদেরকে করবার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করব। তার শিরোনামটি ছিল এক অজানা ভয় মিডিয়ার গতিকে রোধ করছে। মতিউর রহমান চৌধুরী। চারিদিকে অস্থিরতা, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে সর্বত্রই যেন একই অবস্থা। আমরা জানি যেখানে নেই বিচার সেখানে হচ্ছে জয়, কিন্তু দেশের নেই বিচার প্রায় অনুপস্থিতি বলা যায়। আগে ছিল টেলিফোন জাস্টিস, আর এখন কাবু করেছে মব জাস্টিস। মিডিয়া এর বাইরে নয়। আমরা প্রতিনিয়ত এক ধরনের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাচ্ছি। সেলফ সেন্সরশিপ আমাদেরকে ঘিরে ধরেছে, আটকে দিচ্ছে মিডিয়ার স্বাভাবিক গতিকেও। তাই মিডিয়া এখন নীরব, মাঝে মধ্যে সরব হওয়ার চেষ্টা করছে, কখনো কখনো উদ্দেশ্য খুঁজে গতি রোধ করা হচ্ছে। সেলফ সেন্সরশিপ এক ধরনের কালচারে পরিণত হয়েছে। এখন কেউ হয়তো এসে বলে না কিংবা ফোন করে না কোন খবর যাবে, কোন খবরটা যাবে না। আমরা নিজ থেকে এখন সিদ্ধান্ত নেই, কাউকে কিছু বলিও না। খোলাসা করে বলা খুবই কঠিন কাজ এখন। লেখা তো আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অদৃশ্য শক্তি নয়, প্রকাশ্যে এসব ঘটেই চলেছে। কেউ এর প্রতিবাদও করছে না, নীরবে যেন মেনে নিচ্ছে। প্রেস ক্লাবের সামনে গিয়ে প্লেকার্ড নিয়ে কেউ একটা এখন দাঁড়ায় না, বলেও না আমার প্রতি অবিচার করা হচ্ছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংগঠনগুলো একেবারে নিশ্চুপ। একদা এই ধরনের প্রতিষ্ঠান ছিল, এটা মানুষ এখন ভুলেই গেছে। বিশেষ করে মিডিয়া কর্মীদের আর এদিকে খুব একটা দেখা যায় না। অনেক সাংবাদিক চাকরি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে, কারো কাছে অভিযোগ জানানোর সুযোগটু পর্যন্ত নাই। আন্তর্জাতিক দু একটি প্রতিষ্ঠান মাঝে মধ্যে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে, এটি বা কম কিসে। আগে প্রাপ্তির কাছে আমরা নিজেদের সঁপে দিয়েছিলাম, নেমেছিলাম এক ধরনের প্রতিযোগিতায়। এখন এক অজানা ভয় পেছনে আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। টকশোতেও বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ইতিহাস নিয়ে নতুন এক ধরনের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। দলীয় কর্মীরা যেভাবে দৌড়াচ্ছেন, ঠিক সেভাবেই বিপুল সংখ্যক মিডিয়া কর্মীও সেদিকেই আত্মগোপনে চলে গেছেন। অনেকে আবার ইতিমধ্যে জেলখানায়ও আছেন, কেউ কেউ আবার বিদেশে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে কারো কারো সাংবাদিকদের বিবেকের উপর চাপ না বাড়লেও কোনোদিনই পরিস্থিতি পাল্টাবে না ব্যাংক হিসাব চাঞ্চল্য সৃষ্টি করেছে। এতে মানুষ কিন্তু প্রচন্ড বিরক্ত হচ্ছে। মুখ ফিরিয়ে নিচ্ছে সাংবাদিকদের উপর থেকে গোটা জনগণ। একদিকে বিভাজন, অন্যদিকে অজানা ভয় কাবু করে ফেলেছে গোটা মিডিয়া জগৎকে। প্রিন্ট বলুন কিংবা ইলেকট্রনিক মিডিয়াই বলুন, সবখানে যেন একই অবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতি হঠাৎ করে কেন আসেনি, অনেক দিন থেকে আমরা এর সঙ্গে বসবাস করছি। স্বাধীনতার পরপর আমরা এমন পরিস্থিতির মুখোমুখি একবার হয়েছিলাম। সামরিক জামানায় ছিলাম নির্বাক, এরপর এলো নিয়ন্ত্রিত এক ধরনের গণতন্ত্র, সেখানেও কম বেশি নিয়ন্ত্রণ করা হয়েছে। হাসিনার কর্তৃত্ববাদী শাসনে আমরা মিডিয়ার পরিচয় একেবারেই ভুলে গিয়েছিলাম। জনগণকে সাক্ষী রেখে আমরা নিজেদের আত্মপরিচয় বিলুপ্ত করেছিলাম। এতে দেশবাসী লজ্জা পেল, আমরা কিন্তু লজ্জিত হয়নি। এখন এজন্য আমাদের কড়া মূল্য দিতে হচ্ছে। তাদের কারণেই মিডিয়া আজ অনেকটা অস্তিত্ব সংকটে। এখন সত্য খবরের পেছনে কেউ আর ছুটেন না। অনুসন্ধানী সাংবাদিকতা বলা যায় অনেকটা বিদায় নিয়েছে। অনেকেই এর পেছনে উদ্দেশ্য খোঁজেন, লাগিয়ে দেন এক ধরনের ট্যাগ। এই কারণে খবরের পেছনের খবর খুঁজে বের করতে কেউ আর তেমন সাহসী হন না। মিডিয়া হাউসগুলো সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে অনেকটা অযৌক্তিক ভাবে। ডিজিটাল, সাইবার নিরাপত্তা আইন সহ নানা আইনি বেআইনি বেড়াজাল মিডিয়ার গতিকে একদম রোধ করে ফেলেছে। এই পরিস্থিতির উন্নতি কি করে সম্ভব আমি জানি না। কেউ কেউ বলেন অবশ্যই সম্ভব। রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয় হলে রাতারাতি হয়তোবা পরিস্থিতি পাল্টাবে। তবে কেন যেন মনে হয় সাংবাদিকদের বিবেকের উপর চাপ না বাড়া পর্যন্ত কোনোদিনই এই পরিস্থিতি কখনো পাল্টাবে না। মানুষ ভুল করে ইতিহাস নয়। আমাদের জাতীয় রাজনীতিবিদরা যেভাবে সবকিছু ভুলে যান, ঠিক তেমনি ভাবে আমরা সাংবাদিকও যেন সবকিছু ভুলে যাচ্ছি। 53 বছরের সাংবাদিকতার ইতিহাস পর্যালোচনা করলে ঠিক এমনটাই আমরা খুঁজে পাই। স্বাধীন দেশের সাংবাদিকতা এখন বরাবরই অনুপস্থিত বলা যায়। এই জন্য আমি রাজনীতিবিদদের এককভাবে কখনোই দায়ী করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাংবাদিকরাই নিজেদের বিপদ নিজেরা ডেকে
আনছি। অন্যের কণ্ঠরোধ করবার খবর শুনলে আমরা বরং হাততালি দেই, বিশেষ বিশেষ জায়গায় গিয়ে বলি যা করেছেন আপনি কিন্তু ঠিকই করেছেন। ধন্যবাদ। লেখক, প্রধান সম্পাদক, মানবজমিন। শুরু